দিল্লিতে প্রথমবারের মতো ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেয়া এবং সাংবাদিকদের প্রশ্নের জবাব দেওয়ার রেশ কত দূর গড়ায় সেটি নিয়ে বাংলাদেশের রাজনীতি থেকে শুরু করে গণমাধ্যমে ব্যাপকভাবে আলোচনা হচ্ছে। ভারত যদিও বলছে শেখ হাসিনার সংবাদ সম্মেলনে যা বলেছেন তাকে দেশটি সমর্থন করে না, কিন্তু বাংলাদেশ সরকারের শীর্ষ মহলের ধারণা ভারত চাইলে তার বক্তব্য দেয়া থামাতে পারত। ঢাকার শীর্ষ মহলের অভিযোগ, দিল্লি শেখ হাসিনা কার্ড খেলছে। কিছু গণমাধ্যমের খবরে বলা হচ্ছে বিষয়টি নিয়ে ঢাকা ও দিল্লির সম্পর্কে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। তবে শেখ হাসিনা ইস্যুতে ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে এই নানামুখী বিশ্লেষণের মধ্যে অনেকের চোখ এখন সেপ্টেম্বরের দিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিক্সের সম্মেলনে। ওই সম্মেলনে বিমস্টেক সভাপতি হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রশ্ন হলো, আপাত দৃষ্টিতে দৃশ্যমান দুই দেশের উত্তেজনাকর সম্পর্কের মধ্যে তারেক রহমান কি দিল্লি যাবেন? বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখন এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তের কথা জানানো হয়নি। বাংলাদেশের কিছু গণমাধ্যমের খবর অবশ্য শেখ হাসিনার সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার পর বলা হচ্ছে তারেক রহমানের ভারত সফরে যাওয়ার সম্ভাবনা বেশ কমে এসেছে। তবে সরকারের শীর্ষ কয়েকটি সূত্র বলছে তারেক রহমান 12 সেপ্টেম্বর দিল্লি যেতে পারেন এবং তার যাওয়ার সম্ভাবনাটাই বেশি। সরকারের সূত্রগুলো বলছে শেখ হাসিনার সংবাদ সম্মেলন যেভাবে আন্তর্জাতিক মিডিয়াতে কভারেজ পেয়েছে তাতে ইস্যুটির ভবিষ্যৎ পরিণতি ঠিক করতে হলেও দেশ দুটির সর্বোচ্চ পর্যায়ের মধ্যে সমঝোতা জরুরি হয়ে পড়েছে। আর সেজন্যই তারেক রহমানের দিল্লি যাওয়ার সম্ভাবনা বাড়ছে। তবে সে সম্ভাবনা নির্ভর করছে কিছু যদি ও কিন্তু শর্তের উপর। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 24 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর ঢাকা ও দিল্লির সম্পর্কের হিসেব পুরোপুরি বদলে গিয়েছিল। অন্তর্বর্তী সরকার আমলে মোহাম্মদ ইউনূসের মিত্ররা ঢাকা না দিল্লি স্লোগানে মাঠ মাতালেও ইউনূসের চেষ্টা ছিল দিল্লির সাথে সম্পর্কটা ঠিক করার। শেষ পর্যন্ত সেটি আর হয়নি। বাংলাদেশ ও ভারত দুই দেশের রাজনৈতিক মহলে জনশ্রুতি আছে, আওয়ামী লীগের অবর্তমানে ভারত সরকার চেয়েছিল বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেন বিএনপি জেতে। তারেক রহমান ক্ষমতায় আসার আগে থেকেই ভারত সরকারের সাথে বিএনপির সম্পর্ক ভালো করার একটা চেষ্টাও দেখা গিয়েছিল। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গত বছরের 31 ডিসেম্বর ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। চলতি বছরের 26 জানুয়ারি খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের সংসদে শোক প্রকাশ করা হয়েছিল। গত 17 ফেব্রুয়ারি বিএনপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে এসে ভারতের লোকসভার স্পিকার ওম বিরলা দেশটির প্রধানমন্ত্রীর আমন্ত্রণ পত্র তারেক রহমানের হাতে তুলে দেন। তবে তারেক রহমান তার প্রথম এবং এখনো পর্যন্ত একমাত্র বিদেশ সফরটিতে মালয়েশিয়া হয়ে চীন গিয়েছেন। ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী দায়িত্ব নেওয়ার শুরুতে বাংলাদেশের জন্য সব ধরনের ভিসার উপর বাধা সরিয়ে দেন। অন্যদিকে ইউনূস সরকারের মতো বিএনপি সরকার আমলেও ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্কটা ঠিকঠাকই চলতো। বাংলাদেশের সংকটের সময় ভারত থেকে অতিরিক্ত ডিজেল আসছে খাদ্য সামগ্রীও, এমনকি ভারত থেকে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য টিয়ার শেলও আসছে। এই সব কিছুকে ছাপিয়ে দেশ দুটির মধ্যকার সম্পর্কের উত্তেজনার পারদ ওঠানামা করছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে। বাংলাদেশ সরকার আনুষ্ঠানিক আপত্তি সত্ত্বেও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে গত 5 আগস্ট সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি অংশ নিয়েছেন এবং সেখানে তিনি বক্তব্য ও সাংবাদিকদের বেশ কয়েকটি প্রশ্নের উত্তর দিয়েছেন। দিল্লির ফরেন করেসপন্ডেন্ট ক্লাবের ওই অনুষ্ঠানের আগেই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাথে সৌজন্য বৈঠকে দিল্লি থেকে শেখ হাসিনার বক্তব্য দেওয়া থামাতে দেশটির সরকারের সহযোগিতা চেয়েছিলেন। অবশ্য দিল্লির পক্ষ থেকে বলা হয়েছে এই ধরনের বেসরকারি কোনো অনুষ্ঠানের উপর তাদের কোনো হাত নেই। ওই অনুষ্ঠানের আগেও পরে দিল্লির পক্ষ থেকে 2 দফায় একই কথা বলা হয়। ঢাকার একাধিক সূত্র বলছে হুমায়ুন কবির ভারতের হাই কমিশনারকে এমনও বলেছিলেন সংবাদ সম্মেলন বা অনুষ্ঠানটি হলে সে অনুষ্ঠানে যেন সাংবাদিকরা প্রশ্ন করতে না পারেন। কিন্তু বাস্তবে দেখা গেল শেখ হাসিনার বক্তব্য শেষ হওয়ার পরই সাংবাদিকরা প্রশ্ন করা শুরু করেন এবং শেখ হাসিনা 3 দফায় বেশ কয়েকটি প্রশ্নের উত্তর দেন। সাথে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ও কয়েকটি প্রশ্নের উত্তর দিয়েছেন। অবশ্য দিল্লি বলছে দিল্লির ওই অনুষ্ঠানে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ নেতারা যা বলছেন তা ভারত সরকার সমর্থন করে না। সরকার ও বিএনপির একাধিক সূত্র বলছে
শেখ হাসিনা এই সংবাদ সম্মেলনে নতুন কোনো কিছুই বলেননি। রয়টার্স, এপি সহ কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে তিনি 10ই জুলাই থেকে যা বলেছেন তাই সংবাদ সম্মেলনে বলেছেন। পার্থক্য হলো প্রথমবারের মতো তিনি ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন। সূত্রগুলো বলছে, শেখ হাসিনার এই সাক্ষাৎকার আন্তর্জাতিক মিডিয়াগুলো সরাসরি সম্প্রচার করতে পারে এমন ধারণা বাংলাদেশ সরকারের মধ্যে ছিল না। আবার শেখ হাসিনার বক্তব্য প্রচারে আন্তর্জাতিক মিডিয়াগুলোর এতটা আগ্রহ থাকায় বিষয়টি সরকারকে ভাবিয়ে তুলছে, যে কারণে তড়িঘড়ি করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি প্রেস রিলিজ দেওয়া হয়, যেটি 27 মিনিটের মধ্যে 9 বার সংশোধন করতেও দেখা গেছে। ভারত সরকার যদিও বলছে বেসরকারি অনুষ্ঠানের উপর হস্তক্ষেপ তারা করতে পারে না। বিএনপি শীর্ষ নেতারা মনে করেন ভারত সরকার চাইলে এই সংবাদ সম্মেলনে শেখ হাসিনার বক্তব্য দেয়া এবং প্রশ্নোত্তরে তার অংশ নেওয়া থামাতে পারতেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে বলেছেন, শেখ হাসিনাকে ভারত সরকার গণমাধ্যমে কথা বলার সুযোগ কেন দিল, এটি তাদের প্রশ্ন। 8ই আগস্ট স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত একদিকে হাসিনা কার্ড খেলছে, অন্যদিকে বাংলাদেশের সাথে বন্ধুত্ব রাখতে চাইছে, বিষয়টি বিপরীতমুখী। অন্যদিকে ভারতীয় বিশ্লেষক এবং সাবেক কূটনীতিকরা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিটিকে দেখছেন কূটনৈতিক ভাষা বিবর্জিত হিসেবে। তবে এই বিবৃতি নিয়ে ভারতের পক্ষ থেকে কোনো বক্তব্য আসেনি। এর মধ্যে শেখ হাসিনার ওই সংবাদ সম্মেলনের আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সেপ্টেম্বরে দিল্লিতে অনুষ্ঠিতব্য 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ পাঠিয়েছিলেন। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই সম্মেলনে তারেক রহমান যোগ দিবেন কিনা সে সম্পর্কে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি। বাংলাদেশের কয়েকটি সংবাদ মাধ্যম বলছে, ওই অনুষ্ঠানে তিনি যাবেন কিনা তা নিয়ে দেশটির সরকার এখনো সিদ্ধান্ত নেয়নি। সূত্রগুলো বলছে, বিমস্টেকের বর্তমান চেয়ার এবং ব্রিক্সের সদস্য হতে আগ্রহী বাংলাদেশের জন্য আমন্ত্রণটি গুরুত্বপূর্ণ। আউটরিচ অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার প্রথমবারের মতো সাক্ষাতের সুযোগ হতো ওই বৈঠকে। পাশাপাশি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ অন্যান্য দেশের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনার সুযোগ হতো। তবে ঢাকার কয়েকটি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, গত বুধবার দিল্লিতে শেখ হাসিনার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ব্রিক্সে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অংশগ্রহণকে আরো বেশি অনিশ্চিত করে তুলেছে। তবে ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো থেকে ভিন্ন ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দিল্লির সূত্রগুলো বলছে, বাংলাদেশের প্রবল আপত্তি উপেক্ষা করে শেখ হাসিনাকে সংবাদ সম্মেলন করতে দিয়ে দিল্লি ঢাকাকে বোঝাতে চেয়েছে যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে তারা আগ্রহী, তবে সেটি শেখ হাসিনাকে বিসর্জন দিয়ে নয়। তাছাড়া বাংলাদেশের নির্বাচনের আগে থেকে ভারত সরকার যে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পক্ষে ছিল সেটি বিএনপির হাইকমান্ড জানে, কিন্তু ক্ষমতায় গিয়ে সে বিষয়টি থেকে বিএনপি দূরে সরে গেছে। অন্যদিকে ঢাকার সূত্রগুলো বলছে, বাংলাদেশের প্রতিক্রিয়া দেওয়া হয়েছে একটা সাধারণ প্রেস রিলিজের মাধ্যমে। ভারতের হাই কমিশনারকে তলব করে কোনো কূটনৈতিক নোটের মাধ্যমে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। প্রেস রিলিজ মূলত বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোর জন্য দেওয়া হয়েছে। আন্তর্জাতিক মিডিয়াতে শেখ হাসিনার বক্তব্য যে ব্যাপক কভারেজ পাচ্ছিল সেটা কাউন্টার করার জন্যই এ ধরনের বিবৃতির প্রয়োজন ছিল, এবং সেখান থেকে দিল্লিও যে ঢাকার মনোভাব আজ করতে পারে তা নিয়ে সন্দেহ নেই। সরকার একজন প্রভাবশালী মন্ত্রী মনে করেন দৃশ্যমান যা দেখা যাচ্ছে সেটির বাইরেও কূটনীতিতে অনেক কিছু ঘটছে। ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে সাক্ষাতের জন্য তারেক রহমান সময় দিয়েছেন। আগামী 10ই আগস্ট তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ সরকার একটি পক্ষ যদিও চীন সফর আগে থেকে তারেক রহমানের ভারত সফরে যাওয়ার বিরোধিতা করে আসছে। ওই পক্ষটির বিরোধিতা সত্ত্বেও প্রধানমন্ত্রীর কার্যালয়ে ব্রিক্স সম্মেলনে যোগ দেওয়ার কথাই ভাবছে। দৈনিক দেশ রূপান্তরের 8ই আগস্টের খবরে বলা হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী দিল্লি সফরে যেতে পারেন, সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার বৈঠক হতে পারে। বৈঠকে সীমান্ত নিরাপত্তা, তিস্তা সহ যৌথ নদীর পানি বন্টন, বাণিজ্যিক বাধা দূরীকরণ এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতার জোরদারি বিষয়গুলো নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা হতে পারে। সরকার একটি সূত্র বলছে, শেখ হাসিনার ভাষণ পরবর্তী পটভূমিতে একটি বিষয় পরিষ্কার, ভারত ও বাংলাদেশের মধ্যকার সমস্যাগুলো সচিব বা মন্ত্রী পর্যায়ের কোনো বৈঠকে সমাধান আসবে না। এর সমাধান করতে হলে দুই দেশের শীর্ষ নেতার বৈঠক হতে হবে। সেজন্য শীর্ষ নেতা পর্যায়ের বৈঠক আদৌ হবে কিনা সেটি এখন বাংলাদেশকেই সিদ্ধান্ত নিতে হবে। কারণ ভারতের প্রধানমন্ত্রী এরই মধ্যে 2 দফা আমন্ত্রণ জানিয়েছেন, যদিও এখনো 2 সপ্তাহের মতো সময় আছে। তবে
দীনেশ ত্রিবেদীর সাথে বৈঠকের পর এর একটি আলামত পাওয়া যাবে। সরকারি সূত্রগুলো বলছে, শেখ হাসিনার সংবাদ সম্মেলনের পর বাংলাদেশ সরকার প্রতিক্রিয়া জানিয়েছে, কিন্তু আন্তর্জাতিক মহল থেকে চাপ আছে ভারতের সাথে সম্পর্ক ভালো করার। সেজন্য ব্রিক্স সম্মেলনে যোগ না দিলে আন্তর্জাতিক পরিসরে ভুল বার্তা যেতে পারে এবং পরাশক্তিগুলোর অনেকেই বাংলাদেশের কূটনীতিকে অপরিপক্ক হিসেবে মূল্যায়ন করতে পারে। তবে ঢাকার পক্ষ থেকে দিল্লিকে বলা হয়েছে, গতানুগতিক সাইডলাইন বৈঠক নয়, বরং দ্বিপাক্ষিক সফরে যেমন গুরুত্ববহ বৈঠক হয় তেমনই বৈঠক চায় বাংলাদেশ সরকার। শেখ হাসিনা ইস্যুটি ছাড়াও দুটি প্রধান নদীর পানি বন্টন, সীমান্ত সমস্যা সহ বেশ কিছু সমস্যার জট খোলার জন্য ভারতের শীর্ষ পর্যায়ের 4 জন ব্যক্তির সাথে বৈঠক চায় ঢাকা। সেটির পক্ষে গ্রিন সিগন্যাল পেলে ঢাকা ও দিল্লির মধ্যকার উত্তেজনার সম্পর্কের গতিপথ পরিবর্তনের সুযোগ আসতে পারে। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।